নমস্কার, নক্ষত্রের খোঁজের চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, নিউমেরোলজিস্ট। যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে এসেছি, আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে এই যে লেখা আছে কর্ম, এই জিনিসটা নিয়ে নানা দ্বন্দ্ব বা মনের মধ্যে নানা রকম নানাজনের নানা প্রশ্ন ঘোরাফেরা করে এবং আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আজকে আমার ইউটিউব ফ্যামিলির মধ্যেও হয়তো অনেকের এই কর্ম সম্বন্ধে অনেক কিছু জানার আছে। তো তার জন্য আজকে সবার জন্য আমি নিজেই এই কর্ম সম্বন্ধে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেবো, যাতে আপনাদের মনে আর কোনো দ্বন্দ্ব না থাকে। আজকে এই সম্পূর্ণ বিষয়টাকে আমি খুব সহজ সরলভাবে আপনাদের কাছে উপস্থাপনা করছি। ওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক করতে আপনারা ভুলবেন না। যারা নতুন দর্শক, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অল করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদের। তো আজকে যে আলোচনাটা আমি করব, আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে আপনি তো এই ইনফরমেশনটা জানলেন, তা আপনার যে ফ্রেন্ড সার্কেল এবং আপনার যে ফ্যামিলি সার্কেল, সেখানেও আপনি এই জিনিসটাকে শেয়ার করে তাদেরকেও এই জিনিসটা জানাতে পারেন। এটা আমার মনে হয় আপনার জন্য খুব একটা লাভদায়ক জিনিস হবে। তো চলুন আজকে আর বেশি সময় নষ্ট না করে মূল টপিকসে চলে যাই। এই কর্ম সম্বন্ধে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে কর্মকে দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে বলে হচ্ছে পারার্ধ, আর একটা হচ্ছে স্ব। তার মানে কি? আমার লেখার উপর ধ্যান দেওয়ার দরকার নেই, আমি জাস্ট আপনাদের নলেজ দেওয়ার জন্য আমি বলছি, যেটা হয়তো যদি বুঝতে না পারেন সেই জন্য আমি লেখার ব্যবহার করি। তো আমি বারবার বলে দিচ্ছি, এটা হচ্ছে পারার্ধ কর্ম আর আরেকটা হচ্ছে স্বকর্ম। তাহলে কর্মের দুটো বিন্যাস আছে আমাদের জীবনে। তাহলে প্রথম আসি এটাতে। 1 নাম্বার, এই পারার্ধ কর্ম সম্বন্ধে একটু বলে দিই। পারার্ধ কর্মটা কি, জিনিসটা কি, বস্তুটা কি? দেখুন, আপনাকে যে আমি বিশ্বাস করতেই হবে এমনটা আমি বলছি না। আমি বিশ্বাস করি এবং আপনারাও হয়তো করেন, আবার কেউ কেউ মানেন না। এই বিতর্কে আমি যেতে চাই না বা বিতর্কে আমি যাচ্ছি না। আপনার বিশ্বাস হলে আপনার ভালো, যদি আপনার বিশ্বাস না হয় তাও ভালো, তাতে আমার কিচ্ছু এসে যাচ্ছে না। কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা সত্যি, সেটাই বলছি। এই পারার্ধ কর্মটা আপনার হাতে নেই। কেন নেই আপনার হাতে? কারণ এই পারার্ধ কর্মটা আপনি নিয়ে এসছেন, মানে আপনার আগের জন্মের যে কর্ম, সেইখান থেকে আপনি পারার্ধ কর্ম নিয়ে এসছেন। বোঝা গেল? একদম খুব সহজ ভাষায় আমি বললাম। যদি না বুঝতে পারেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আপনার পুনর্জন্মে, মানে আগের যে জন্ম, সেই জন্মে আপনি যে ধরনের কর্ম করেছেন, তার যে ফল মাইনাস প্লাস করে যেটা রেজাল্ট এসছে, সেই রেজাল্টটার যে অঙ্কটা, যে ফলটা আপনি পেলেন, সেইটাকেই বলে হচ্ছে পারার্ধ কর্ম। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে স্বকর্ম। স্বকর্ম মানে কি? স্বকর্ম মানে এই জীবনে, এই জীবদ্দশায় আপনি যে কর্মটা করতে চলেছেন বা কর্ম করছেন অলরেডি, সেইটা হচ্ছে স্বকর্ম। তাহলে এখানে আপনি একটু বুঝে দেখুন, এইটা কিন্তু আমাদের হাতে রয়েছে। ভালো করে কিন্তু টপিক্সটা ভালো করে বুঝুন। এটার মধ্যে আমি মানে এই ভিডিওটা আমি জানি না, হয়তো সারা ইউটিউব খুঁজলেও আপনি পাবেন না। আজকে যে ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি, মন দিয়ে দেখুন, বুঝুন, অনেক কিছু আপনাদের ক্লিয়ার করে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের হাতে রয়েছে, এটা কিন্তু আমাদের হাতে রয়েছে, এটা কিন্তু আমাদের হাতে নেই, এটা আমরা নিয়ে এসেছি। এখানেও একটা মিথ আমি ক্লিয়ার করে দিই। যারা অলরেডি কর্ম করছেন, যারা কর্মের মধ্যে আছেন, মানে এই স্বকর্মের মধ্যে চলে এসছেন যারা, তাদের জন্য বলছি, একটা জিনিস ভালো করে খেয়াল করুন। এখানে একটা মজার টুইস্ট আছে। সেই টুইস্টটা কি? এই পারার্ধ কর্ম আর স্বকর্ম। দেখুন একটা জিনিস, কি সুন্দর জিনিস, যে যেমন আমাদের সূর্য আর চন্দ্র, সূর্য চন্দ্র ছাড়া আমাদের অস্তিত্ব নেই, বা এই পৃথিবী প্রত্যেক দিন একই নিয়মে সূর্য উদয়মান, আবার সূর্য যখন অস্ত যাচ্ছে তারপর চন্দ্র, তাই তো? ঠিক এটাও ঠিক সেম সাইকেল। এই সাইকেলটাই কিন্তু চলে যাচ্ছে। কি সাইকেল? পারার্ধ কর্ম নিয়ে আপনি জন্মগ্রহণ করলেন, তারপর আপনি নিজে যখন স্বাবলম্বী হলেন, তখন আপনি নিজের কর্ম করছেন, সাইকেল। আবার এই কর্মটা যদি আপনি সঠিক বা বেঠিক যেটাই করবেন না কেন, আবার আপনার যখন জন্মটা শেষ, এই কর্মের ফলেই কিন্তু আবার পারার্ধ কর্মে আপনাকে আসতে হবে।
ব্যাপারটা তাহলে বুঝেছেন? ব্যাপারটা কতখানি ভাইটাল, জিনিসটা বুঝে দেখুন। তাহলে এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে। তাহলে পারার্ধ কর্ম নিয়ে বেশি মাথা ব্যথা না করে এইটার উপর আপনারা, যেটা আপনাদের হাতে আছে সেইটাকে আপনারা ফোকাসটা বেশি করুন। কেন? কারণ আমি এবার আস্তে আস্তে আসি মূল টপিক্সে। এই দুটো ভালো করে ক্লিয়ার হয়ে গেছে, পারার্ধ কর্ম কি, সকর্ম কি। যেটা আপনার হাতে নেই সেটা হচ্ছে পারার্ধ, যেটা আপনার হাতে, যেটা আপনি করতে পারবেন বা করছেন সেটা হচ্ছে সকর্ম। এটুকু ক্লিয়ার। এর পরের ধাপে আসি। পরের ধাপে একটা জিনিস আপনি আমাকে বোঝানোর ক্ষেত্রে আপনাকে আমি বলছি, আপনাদের একজন ব্যক্তি জন্মালেন মানে ওয়ান ডে, এখানে কিন্তু এটা ডে হিসাবে বলছি, ওয়ান ডে। আমি এখানে 100 ধরছি না, কারণ এখন আর 100 বছর আয়ু আর কারণ নেই। সেই জন্য যদি কারোর হয়ে থাকে তাহলে খুব মঙ্গল, আপনারা আরও 100 বছর কেন, আরও 120 বছর বাঁচুন, কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনি বাঁচতে পারেন। কিন্তু আমি এখানে 80 ধরেই চলছি, 1 থেকে 80, মানে ডে 1 থেকে 80 পর্যন্ত। তাহলে ডে 1 থেকে আমি 80 পর্যন্ত কথাটা আমি বলছি। এখানে দেখুন একটা মজার টুইস্ট আছে, এখানেও আমাদের একটা টুইস্ট আছে। আচ্ছা এবার বলুন, একটা বাচ্চা সে জন্মালো, সেই বাচ্চাটা এই কর্মের মধ্যে আসতে তার সময় লেগে গেল ধরে নিলাম 20 বছর, তাই তো? ধরুন অনেকে বলবে 18 বছর, না 18 বছরই নয়, 18 বছরে তার হয়তো পড়াশোনা কমপ্লিট হবে বা অনেকের কমপ্লিট হয় না। তারপর গ্রেস পিরিয়ড বলে একটা জিনিস থাকে, কর্ম খুঁজতে, যে সে যেটাই করুক, সে চাকরি করুক, ব্যবসা করুক। এইখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, এইখানে আমি 20 নিয়ে একটা রাউন্ড ফিগারে কেন বলছি, মানে এটা একটা গড় হিসাব আমি কিন্তু করছি। এটা কারোর ক্ষেত্রে 40 বছরও আসতে পারে, কারোর ক্ষেত্রে 20 বছরের আগে 12 বছর থেকেই ইনকাম শুরু হয়ে যায়। সেইগুলো কিন্তু আমি এখানে বলছি না বা সেই নিয়ে আমি চলছি না, আমি যেটা গড় হিসাব সেই হিসাবেই কিন্তু আপনাদের বোঝাচ্ছি। এবার কারোর আগে হলে খুব ভালো, কারোর পরে থাকলে সেটাও ভালো, সেটা নিয়েও আলোচনা করব পরে, আসছি। আপনারা আগে গড় হিসাবটা বুঝুন। তাহলে 1 থেকে একদিন থেকে 20 বছর পর্যন্ত তার একটা সময় গেল, হচ্ছে বাল্যকাল থেকে সবে সে কৌশলে আসলো, তাই তো? মানে কিশোর অবস্থায় আসলো সে। তাহলে দেখুন এইখানে তার কর্মটা কি ছিল, 1 থেকে 20, এই কর্মটা কি ছিল? এই কর্মটাকে কি বলে? এটাকে বলে ইনঅ্যাক্টিভ কর্ম। মানে ইনঅ্যাক্টিভ, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে কর্মটা সে করেছে, সে সেখানে কি করেছে। যদি আপনি কর্মর ডেফিনেশন নিই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের সঙ্গেই কর্মকে রিলেট করি। কর্ম কিন্তু অনেক কর্ম আছে, নিষ্কাম কর্ম আছে, সকাম কর্ম আছে, ঠিক আছে? এরকম বহু কর্ম আছে। কীরকম? আপনি যে ঘুমাচ্ছেন সেটাও কিন্তু একটা কর্ম করছেন, আপনি খাচ্ছেন সেটাও একটা কর্ম, আপনি পড়ছেন সেটাও একটা কর্ম। প্রত্যেকটা জিনিস যাই করছেন না কেন সেটা কিন্তু কর্মের সঙ্গে রিলেটেড। কর্ম কিন্তু ছাড়া কেউ নেই, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে নিষ্কাম কর্ম, যেটাকে বলে নিষ্কাম কর্ম, ঠিক আছে? নিষ্কাম। এই 1 থেকে 20, তার মানে কি? আপনি আপনার বাবা মার ওপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি পড়াশোনা করছেন বা এই পড়াশোনার মধ্যে আছেন, খেলাধুলা করছেন, পড়াশোনা করছেন, আপনার জীবনটা তখন নিজের হাতে কিন্তু নেই। ব্যাপারটা বুঝে দেখুন, আপনার হাতে কিন্তু নেই। আচ্ছা এরপর 20 বছরের পর, 20 বছরের পর আপনি বিজনেস করুন বা আপনি সার্ভিস লাইফে চলে গেলেন, সেখানে কত পাচ্ছেন এইটা হিসাব করতে গেলে এইবার যেমন 1 থেকে 20 আমি হিসাব করেছি। এইবার একটা জিনিস চিন্তা করুন, যদি এইখানে আমি আসি তাহলে আপনি দেখতে পাবেন, আমি যদি সরকারি অনুযায়ী যাই, সরকারি চাকরি হিসাবেই যদি আমি যাই, তাহলে দেখবেন এই 80 বছর আপনি বাঁচলে কি 80 বছর কাজ করতে পারবেন না, সেখানেও কিন্তু মাইনাস হবে। কি? -60, মানে আপনি 60 বছর পর্যন্তই কিন্তু কর্মে করতে পারার বিধান দেওয়া আছে। মানে 60 বছর বয়সের পর আপনাকে রিটায়ারমেন্ট নিতেই হবে, তাই তো? তাহলে এখানেও দেখুন, এখানেও যদি আমি আসি তাহলে কি হলো, আমি যদি 60 থেকে 80 বাদ দিই, মানে আমার 80 বছর গড় আয়ু, ঠিক আছে? সেখান থেকে আমি 60, তাহলে এটাও যদি আমি করি তাহলে কত এলো দেখুন, 20 এলো তো? তাহলে দেখুন 1 থেকে 20 বছর পর্যন্ত আপনাকে আসতে হয়েছে। এদিকে ভালো করে বুঝুন ব্যাপারটা, 1 থেকে 20 বছর ইনঅ্যাক্টিভ কর্ম করেছেন আপনি, মানে যেটা নিষ্কাম কর্ম বলে সেই কর্মটা আপনি করেছেন। তারপর যখন 20 বছর থেকে আপনি 80 বছর পর্যন্ত নিশ্চয়ই করতে পারবেন না, তাহলে এখানে 20টা আপনি যোগ করুন, এটা যোগ দিয়ে দেন, তাহলে দেখুন আপনার রেজাল্ট আসলো কত? 40। এইখানেই কিন্তু মজাটা, আপনার জীবনটা 1 থেকে 80 হলেও আপনার এই সকাম কর্মের সময়টা কিন্তু এই 40 বছরই। আচ্ছা এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যে এটা কিন্তু আমি গড় হিসাবে
ধরেই আমি আপনাকে বোঝালাম, আপনাদের বোঝার সুবিধার্থে। কারুর আগেও হতে পারে, কারুর এর পরেও হতে পারে। এইবার আসবো যে এই আগে পরে, হ্যাঁ, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এইবার আমি ডিটেলসে আসবো। এগুলো আমি মুছে দেবো। আপনারা ভালো করে এইটুকু জায়গা ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারলাম। তাহলে কর্ম, প্রারব্ধ কর্ম, সকর্ম, আচ্ছা, তার মধ্যে 1 থেকে 20 বছর হচ্ছে নিষ্কাম কর্ম। তারপর হচ্ছে যেহেতু আমাদের বিধান দেওয়া আছে যে 60 বছর পর্যন্তই একজন লোক গ্রান্টেড হবে যে সরকারি চাকরির জন্য, তাহলে 80 বছর থেকে 60কে মাইনাস করে 20 বছর, তাহলে পেলাম ক বছর? 20 থেকে শুরু, হ্যাঁ, তাহলে আরও 20 বছর এখানে, তার মানে 40 বছর। 40 বছরটা আপনার হাতের মধ্যে আছে এই সকাম কর্ম করার জন্য, ঠিক আছে? তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এর পরের ধাপে একটু গভীরে যাই। কি গভীরে? অ্যাস্ট্রোলজির একটু গভীরে যাই। যদি আমি তাই যাই, তাহলে একটা জিনিস আমি দেখাই। এই লেখা আঁকার উপর বেশি ধ্যান দেবেন না, আমি জাস্ট একটা ফর্মাল আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। আচ্ছা, এবার একটা ছক এলো আমাদের কাছে, তাহলে আমি ধরলাম 2টো ছক নিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এখানে কোনো রকম গ্রহ দিয়ে আপনাদের বোঝাচ্ছি না, আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি। ধরুন এই ছকটা আমার কাছে এলো বা অন্য কোনো জ্যোতিষীর কাছে গেল, এই ছকটা দেখে আমাদের খুব ভালো লাগলো। কি এটা? ভালো। আর এই ছকটা যখন আমাদের কাছে এলো, তখন এই ছকটা এলো হচ্ছে, দেখলাম এর খুব খারাপ। ভালো করে এখানে বুঝুন কিন্তু, হ্যাঁ, কোন দিকে ভালো আর কোন দিকে খারাপ, কেন খারাপ কেন ভালো এটাও বলে দিচ্ছি। ধরুন এখানে যেহেতু আমি গ্রহ দিয়ে বোঝাচ্ছি না, সেহেতু আমি বলছি, ধরে নিন আপনাদের এখানে এই ন্যাটাল চার্টটায় খুব সুন্দর গ্রহগুলোর প্লেসমেন্ট আছে। আমি ধরে নিলাম, ধরি, ঠিক আছে, খুব সুন্দর প্লেসমেন্ট আছে। দেখে যে কেউ বলবে বাহ, এটা দারুণ ছক, দারুণ, অমায়িক, খুব সুন্দর, ঠিক আছে, তাহলে এটাকে গুড মানে ভালো। আর এই ছকটার পরিস্থিতি কিন্তু এর থেকে অনেক বেশি জটিল এবং খুব কঠিন, মানে খুব খারাপভাবে ছকটা এসছে, ঠিক আছে। এইখানেই মানুষের অনেক গলতি হয়ে যায়। এইগুলো বোঝানোর কারণই হচ্ছে এইটা। অনেক মানুষ এসে বলে যে দাদা, আমি অমুক জ্যোতিষীকে দেখিয়েছি, আমি তমুক জ্যোতিষীকে দেখিয়েছি, আমি 5 জনকে দেখিয়েছি, 10 জনকে দেখিয়েছি, সে বলেছে আমার এই জন্মছকটা খুব ভালো ছক, তাহলে আমার সঙ্গে ভালো হচ্ছে না কেন? এই প্রশ্নটা এসে আমাকে অনেকেই করে, বা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নটারই উত্তর আজকে আমি আপনাদের ভালো করে দিচ্ছি। আপনারা মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, আপনারা অনেক কিছু বুঝে যাবেন, অনেক কিছু জেনে যাবেন। ভালো করে শুনুন, মন দিয়ে বুঝুন। বারবার বলছি, এই ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, কেউ এত সুন্দর করে বোঝাবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম নিয়ম, এই ছকটা ভালো, এই ছকটা খারাপ, কিন্তু এই ছকটা ভালো, এই ছকটা খারাপ, এটা গ্লোবালি দেখছে, মানে হচ্ছে সব জ্যোতিষী বলেছে এটা ভালো এটা খারাপ। আচ্ছা, আমার কাছে যখন এলো, আমি বলে দিলাম এটা খারাপ, এটা ভালো। কেন? সবাই বললো এটা ভালো ওটা খারাপ, এটা আমি বলে দিলাম এটা খারাপ ওটা ভালো, কেন? আমি তাহলে কি মঙ্গল গ্রহ থেকে এসেছি? না, মঙ্গল গ্রহ থেকে আমি আসিনি। এইখানেই তফাৎটা আমি বোঝাই। একটা ছক বিচারটা যখন করা হয়, তখন অবশ্যই এই ন্যাটাল চার্টটার প্রয়োজন আছে, এই ন্যাটাল চার্টটা ভালো হওয়ার প্রয়োজন অবশ্যই আছে। আমি বলছি না খারাপ কারোর হোক, এটা আমি চাইও না, এটা ভালো হওয়ার প্রয়োজন অবশ্যই আছে, এই ভালোটা হওয়ার প্রয়োজন আছে, বারবার আমি স্বীকার করছি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই ছকটা ভালো হয়ে গেলাম মানেই আমার সব কিছু ভালো হয়ে গেল, এটা কিন্তু ধরে নেবেন না। নো, নেভার, কখনোই না। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে আপনার ন্যাটাল চার্টটা যেটা বেরোলো, ডেট অফ বার্থ দিয়ে, সময় দিয়ে, প্লেস দিয়ে, যে ন্যাটাল চার্টটা আমার সামনে প্রথম যে পেজটা আমার কাছে খুললো, যে ন্যাটাল চার্ট, যেটাকে আমরা বলি ন্যাটাল চার্ট, ঠিক আছে, এটাই আপনার মূল চার্ট। মানে আপনি জন্মানোর টাইমে কোন কোন গ্রহগুলো কি কি পজিশনে ছিল, কোন ঘরে ছিল, সেইটাই হচ্ছে আপনার আজীবনের ন্যাটাল চার্ট। তাহলে সেই ন্যাটাল চার্টটা কোথা থেকে আসে? এই প্রারব্ধ কর্ম থেকেই আসে। ভালো করে বুঝুন, সব লিঙ্ক আপ আছে, সব লিঙ্ক আপ। তাহলে এই ন্যাটাল চার্টটা কোথা থেকে আসে? এই প্রারব্ধ কর্ম থেকে। তাহলে আপনি যদি আগের জন্মে ভালো কাজ কিছু করে থাকেন, তাহলে এইটাই যে ভালো ভালো বলছিলাম, সেই ভালোটা এইখানে ফোটে, এইখানে বোঝা যায় যে আপনার প্রারব্ধ কর্ম ভালো ছিল বলেই। অনেকে বলে না কথায় কথায়, ওর ভাগ্যটা দারুণ, ওর ভাগ্য হেভি ভালো, দারুণ ভাগ্য, ও যেটা করে সেটাই একদম মাটি ধরে সোনা হয়ে যায়। কেন? এই প্রারব্ধ কর্মটা সে এতটাই ভালো করে নিয়ে এসছে, প্লাস করে নিয়ে এসছে, তার জন্যই কিন্তু এই ন্যাটাল চার্টটা ভালো। তাহলে অনেকে বলবে যে দাদা, কৃষ্ণ বলেছে কি? কৃষ্ণ বলেছে তুমি কর্ম করো,
কি করো? কর্ম করো। তার মানে কোন কর্ম করতে বলেছে? প্রারব্ধ কর্ম কি না, এটা স্বকর্মকে বলেছে। কৃষ্ণ বলেছে তুমি স্বকর্ম করো, তুমি তোমার কর্ম করো, ফল দেওয়ার দায়িত্ব আমার, তাই তো বলেছে তো, মানেন তো? এটা এটা আমার কথা নয় কিন্তু। এইবার এখানে ভালো করে মজাটা বুঝুন। আমি এখানে খারাপ ভালো কেন বললাম? সবাই বলছে ভালো, এটা খারাপ, তাহলে আমি কেন উল্টোটা বললাম? তার কারণটা এইবার বুঝুন ভালো করে। এইটুকু ক্লিয়ার তো, যে এই যে ন্যাটাল চার্টটা আপনার বসলো বা ন্যাটাল চার্টটা আপনার জীবনে পড়লো, তার প্রতিচ্ছবিটা কিন্তু ভগবান এই প্রারব্ধ কর্ম দেখেই কিন্তু আপনাকে এই জিনিসটা আশীর্বাদ দিয়েছে। এটা একটা আশীর্বাদ। এটা ভালো হোক, এটা খারাপ হোক, দুটোই হচ্ছে আশীর্বাদ। যাদের খারাপ তাদেরও আশীর্বাদ, যাদের ভালো তাদেরও আশীর্বাদ। ঠিক আছে, এইবার বলি। এইবার এখানে অনেকে ভগবানকে দোষ দেবেন। হ্যাঁ, ভগবান আমার সঙ্গেই খারাপ করলো, হ্যাঁ অমুকের কত ভালো, আমার কেন ভালো হয় না? এই তো আপনাদের প্রশ্ন থাকে, এই তো আপনাদের কথা থাকে, তাই তো? অ্যাকচুয়ালি কি তাই? না, এখানে ভগবানের কোনো দোষ নেই। এখানে আপনি কর্ম করেছেন, ভালো কর্ম করেছেন 10, ধরে নিলাম একটা নাম্বার হিসাবে, আর আপনি করেছেন কি? খারাপ কর্ম করেছেন 5, তাহলে ফল কত মিললো? এখানে আপনি 5 নিয়েই জন্মাতে পারলেন, তাই তো? ঠিক কিনা? বোঝাতে পারলাম? এটা হলো ভালোটা। এবার যদি এখানে আপনি ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ভালো করে বুঝুন ব্যাপারগুলো যেটা বোঝাচ্ছি সেটা মারাত্মক জিনিস বোঝাচ্ছি। এইবার আপনি এই 10, এখানে আপনি করে ফেললেন কত? ভালো কাজ করলেন 10 আর খারাপ কাজ করলেন 15, তাহলে কি হলো? অ্যান্সার কত আসলো? এখানে চলে আসলো -5। ভালো করে বুঝুন, এখানে কি হলো? আগেরটা কত ছিল? +5। +5 মানে এই যে +5 ছক, এটা হচ্ছে +5 ছক। আর এটা কি হয়েছে? এটা হচ্ছে এই যে এইটার ফল, তার মানে কি -5। বোঝা গেল? খুব 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 আমি কিন্তু খুব সহজ সরল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এবং এইটা আপনাদের মাথা ঘুরে যাবে যে এই যে আমি বোঝাচ্ছি লাস্টে অ্যান্সার কি বেরোবে সেটা আপনাদের মাথা ঘুরে যাবে। সেই জন্য আমি বারবার বলছি, খুব মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভালো করে বুঝুন যে আমি কোন জায়গায় কি পয়েন্ট বলছি। দরকার হলে আমার সঙ্গে সঙ্গে আপনারা একটা খাতা পেন ইউজ করে লিখতে শুরু করুন বা আঁকতে শুরু করুন, যেরকম করে আমি দেখাচ্ছি সেরকম করে দেখুন, বুঝুন। এটা আপনার ব্রেনের ওপর দিয়ে চলে যাবে নাহলে পরে আস্তে আস্তে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? মধু, একজন রাম একজন মধু, তাহলে রামের ছক, মধুর ছক। এখানে কি বলা হয়েছিল? এটা খুব ভালো, এটা খুব খারাপ, তাই তো? কিন্তু আমি বলেছিলাম উল্টো। ঠিক আছে, সেই উল্টোটার কেন কারণ সেটা আমি একটু ভেঙে বুঝিয়ে দিই। দেখুন, এই ন্যাটাল চার্টটা ভালো পেলেন আর এই ন্যাটাল চার্টটা খারাপ পেলেন, এটাতেই মন খারাপ করার কোনো কারণ নেই। কেন মন খারাপ করার কেন কারণ নেই? হ্যাঁ, এবার আসি। দেখুন, আপনি তো এইটা ন্যাটাল চার্টটা দেখে নিলেন, দেখে নিয়ে বললেন, জ্যোতিষী বলল আপনার ন্যাটাল চার্টটা দারুণ, আপনার খুব সুন্দর গ্রহগুলোর পজিশন বসে আছে, খুব সুন্দর। এখানে গ্রহগুলো খুব খারাপ অবস্থায় বসে আছে, আপনার ছকটা খুব খারাপ। আমি কাউকে খারাপ বলছি না, সবারই ভালো হোক, এটাই আমি চাই। এবার আমি বলি, এইটুকুই কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। অ্যাস্ট্রোলজিটা অনেক বড় সাবজেক্ট, অনেক কিছু দেখতে হয়। এইটুকুতেই খারাপ ভালো বিচার করে দিলে হবে? এইটুকুতেই খারাপ ভালো বিচার কিচ্ছু হয়নি। কেন জানেন? এরপর আসবে দশা। কি আসবে? দশা। এই দশাতে এসে আমি আচ্ছা ছক আমি দেখেছি, আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, আপনাদের আমি বই পুঁথিগত বা কারুর বিদ্যা বা কারুর থেকে শুনে আমি বলছি না, আমার নিজের উপলব্ধি করা বিদ্যায় আমি বলছি যে আমি অনেক ছক এরকম দেখেছি যে ন্যাটাল চার্টটা দারুণ, ক্যা বাত, কিন্তু দশায় এসে সব বরবাদ। কেন বরবাদ? এবার একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কারুর ছকে একটা, আচ্ছা আপনাদের খুব কমন একটা জিনিস দিয়ে বোঝায়, তাহলে আপনাদের খুব বুঝতে সুবিধা হবে। ধরুন আপনারা অনেকেই শুনেছেন কি যোগ? যদি রবি আর বুধ যে কোনো একটা ঘরে বসে যায়, ভালো ঘরে বসলো, তাহলে কি হলো? বুধাদিত্য যোগ হয়ে গেল। সবাই জানেন, এটা খুব সহজ। এই বুধাদিত্য যোগ ধরুন এই রামের ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে, আর এর ক্ষেত্রে বুধাদিত্য যোগ নেই, কোনো যোগই ভালো কিছু নেই, তার জন্য তো খারাপ বলা এটাকে। আর এটাকে দেখে বলে দিল বুধাদিত্য যোগ আছে মানে দারুণ। এবার আমি বুধাদিত্য যোগের মধ্যে ঢুকছি না যে বুধাদিত্য যোগ থাকলে কি হয় না হয়, এটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি বুধাদিত্য যোগ নিয়েও একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো। আমি জাস্ট একটা উদাহরণের জন্য আমি বুধাদিত্য যোগটাকে নিয়ে আলোচনা করছি। তাহলে এই বুধাদিত্য যোগটা এর আছে, এর নেই, তাহলে এর খারাপ এর ভালো, তাই তো?
এটাই তো উদ্দেশ্য ছিল। এবার আমি বলি এইটা খারাপ এটা ভালো কেন সেটা আমি বলে দিই। এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এখানে এই ছকটায়, কিন্তু এইখানে আমি দেখতে পেলাম যে না এখানে রবির দশা পেয়েছেন তিনি, না এখানে বুধের দশা পেয়েছেন। ভালো করে বুঝবেন, এখানেই টুইস্ট, এখানেই মজা, এখানেই যত মজা হচ্ছে এইখানে। হ্যাঁ, শুধু এইটা নিয়ে লাফালাফি করলে হবে না যে আমার ন্যাটাল চারটা দারুণ, তার মানে আমার সব ভালো হয়ে গেছে। না, অনেক ব্যাপার আছে, শুধু এইটা দেখলেই চলবে না, এটার পরও আরও অনেক অনেক জিনিস আছে। আমি জাস্ট মোটা মোটা করে যেগুলো মেন সেগুলো দিয়ে আলোচনা করছি, ভেতরের ব্যাপার তো আমি ছেড়েই দিচ্ছি। তাহলে এই ব্যক্তিটা আপনারাই বলুন, এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, এত সুন্দর একটা যোগ নিয়ে জন্মালো, যে জাতক হোক জাতিকা হোক যেই হোক, হ্যাঁ, সে জীবদ্দশায় মানে নিজের দশায় ধরুন, এবার দেখা গেল কি হলো ব্যাপারটা, আমি খুব এইটা নিয়েই আমি একটু মুছে আপনাদের ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এখানে ঘিজুমিজু করলে আর বুঝতে পারবেন না। তাহলে কি নিয়ে আলোচনা হচ্ছিল? বুধাদিত্য যোগ। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু তবু বুঝুন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গা, ভাইটাল সময়। তাহলে আমি কি বলেছিলাম যে 1 থেকে আপনার 80 বছর পর্যন্ত আয়ু, ফার্স্টে বলেছিলাম। এইগুলোর উদাহরণ কেন দিয়েছিলাম? এবার দেখা গেল এখানে আমি ধরে নিলাম কথার কথা 50 বছর, বা এখানে ধরে নিলাম আমি ধরুন 60 বছর, ঠিক আছে। এবার যে বুধাদিত্য যোগের কথা যে বলেছিলাম, যেটা রবি আর বুধ একই ঘরে একসঙ্গে বসে আছে, বুধাদিত্য যোগ, তাই তো? এবার খারাপ বলেছিলাম না, খারাপেরও তো আছে, এরও ধরুন 50, এরও ধরুন 60, এরও 80। এবার কিছুক্ষণের জন্য মেনে নিন যে এই বুধাদিত্য যোগটা রাম আর শ্যাম দুজনেরই আছে, ঠিক আছে? তাহলে আরো বুঝতে আমাদের ক্লিয়ার হবে, সুবিধা হবে, সেই জন্য আমি ধরে নিতে বললাম। আপনারা ধরে নিন যে এই বুধাদিত্য যোগটা রামেরও আছে শ্যামেরও আছে, ঠিক আছে। এইবার তাহলে রামের দেখা গেল রবির দশায় জন্ম, রামের জন্ম হচ্ছে রবির দশায়। যে রামের জন্ম হলো মানে রাম, আর এটা হচ্ছে মধু ছিল, তাই তো? মধু, রাম মধু, তাহলে রামের জন্মটাই হচ্ছে রবির দশায় হয়েছে। তাহলে এইবার রবির দশায় যদি জন্ম হয়, ভালো করে জিনিসটা বুঝুন, এরপর আসবে চন্দ্রের দশা, এরপর আসবে মঙ্গলের দশা, এরপর আসবে রাহুর দশা, এরপর আসবে বৃহস্পতির দশা, তাই তো? এরমভাবে বিন্যস্ত হতে তো যাবে। তাহলে এই বুধের দশা যখন আসবে, ঠিক আছে, ধরুন কথার কথা রামের বুধের দশাটা এইখানে আসলো কখন না, ধরুন এই প্রায় 70-এর কাছাকাছি, 70-এর সময় বুধের দশা এলো। তাহলে আপনি বলুন তো যে এই বুধাদিত্য যোগ থেকেও রামের কি কোনো লাভ হলো? বোঝান আমাকে, বলুন। এইবার দেখুন, আমি ধরে নিলাম যে শ্যামের যখন 20 বছর বয়স, তখন তার বুধের দশা চলছে। ভালো করে বুঝুন, যখন মধুর কি হচ্ছে না, মধুর বুধের দশা চলছে হচ্ছে 20 বছর, 20 বছরে। তাহলে বুধের দশার পর আসবে হচ্ছে কেতুর দশা, তারপর আসবে 6 বছর। বুধের দশা হচ্ছে 17 বছর, তারপর আসবে হচ্ছে কেতুর দশা 6 বছর, তারপর আসবে শুক্রের দশা। শুক্রের দশা, শুক্রের দশা চলবে হচ্ছে 21 বছর, তারপর আসবে রবি মহারাজের দশা। তাহলে এখানে দেখা গেল এই বুধটা রবির পরে এসে এরও ঠিক এই 50 ধরে নিন, এইখানে এসে হয়তো সে রবির দশা পাচ্ছে, তাও পাবে না, না রবির দশা এখানে পাবে না, সরি, দাঁড়ান 1 মিনিট, আমি ধরে নিলাম যে সেও এইখানটাতে এসেই রবির দশাটা পেল। তাহলে দুজনার ক্ষেত্রেই কিন্তু এই রবি বুধের যে বুধাদিত্য যোগ, তার ফল কার ভালো হলো? আমি বলবো ইনার। কেন? এইখানেই টুইস্ট, এইখানেই মজা। দেখুন, ইনিও কিন্তু মানে যিনি রাম, তিনিও কিন্তু ওই বুধাদিত্য যোগ পেলেন। কোথায় পেলেন? এই রবির যখন দশা যায় তখন তো অন্তর্দশাও আসে, এই অন্তর্দশায় যখন আসবে তখন বুধ পাবে, তখন কিন্তু একটা বুধাদিত্য যোগের যে সমন্বয়, সেই লাভ কিন্তু সে পাবে। কিন্তু সেই লাভটা সে জীবনের শুরুতেই পেয়ে গেল। কখন? যখন তার 20 বছর বয়সও হয়নি, তখন সে এই বুধাদিত্য যোগটা পার করে দিয়ে চলে গেল। তাহলে তার আমি আগেই কি বলেছিলাম যে 1 থেকে 20 বছর পর্যন্ত যে কাজগুলো হয় বা কামগুলো মানে কর্ম যেগুলো আমরা করি, সেগুলো হচ্ছে নিষ্কাম কর্ম, হ্যাঁ, স্বকর্ম কিন্তু নয়। ভালো করে বুঝে দেখুন। তাহলে এই বুধাদিত্য যোগের যে প্রয়োজন বা
লাভ, সেই লাভটা অ্যাকচুয়াল কি রাম পেল? নিজের জীবনের সার্থকতায় পেল? না, পায়নি। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন মধু, অ্যাস্ট্রোলজিটা আপনি ভালো করে বুঝবেন, বললাম না আজকে মাথা ঘুরে যাবে। দেখুন এরপর আবার কি উল্টে যায় দেখুন। আচ্ছা, এরপর মধুতে এসছি যখন, তখন 20 বছরে বুধের দশা ঢুকে গেছে, তাহলে অন্তর্দশায়ও তো রবি আসবে, তাই তো? তাহলে তার 20 বছরের জায়গায় আমি ধরলাম 25 বছরেই হোক বা 26 বছরে হোক, তার কিন্তু রবি মানে বুধের দশায় রবির অন্তর্দশা যখনই আসবে, তখনও কিন্তু এই বুধাদিত্য যোগের কিন্তু সমন্বয় তারও জীবনে কিন্তু আসবে। কিন্তু তার জীবনে যখন মধুর জীবনে যখন আসছে, তখন কিন্তু সে স্বকর্মে আছে, তার মানে 20 বছরের পর এসছে তার জীবনে, তাই না? তার মানে তার কর্মের টাইমে কিন্তু এই বুধাদিত্য যোগ এসছে। তাহলে দুজনার ফলাফল কিন্তু অনেক ভাস্ট ডিফারেন্স। এইবার আসি একটা মজায়, এখানে তো আমি বললাম যে রামের খারাপ, মধুর ভালো, তাই তো? তাই বললাম। আবার দেখুন উল্টোটাও আমি বলছি। কি উল্টো? এই রামের যখন বাল্যকাল ছিল, মানে একদম শৈশবকাল, আপনারা যদি শুধু এই বুধাদিত্য যোগের উপরই আমি বাদবাকি গ্রহের কথা ছেড়ে দিলাম, এই বুধাদিত্য যোগের উপরই যদি আমি দুটো ছকের বিচার করি, তাহলে দেখুন ছকের বিচারটা কতটা পাল্টে যায়। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা মানুষের একই লগ্নে জন্মগ্রহণ করলেও, ধরুন অনেকে আছে না টুইন বেবি, মানে একই সঙ্গে জন্মগ্রহণ করে 1 সেকেন্ড আগে পরে, কিন্তু তাদেরও কিন্তু ছকের কিন্তু কিছুটা ডিফারেন্স হয়ে যায়, বা একই ছক হয়ে থাকলেও তাদের কিন্তু জীবনশৈলী পুরো একরকম হয় না, কিছুটা ডিফারেন্স হয়। কেন হয় এই কারণটাই কিন্তু আজকে আমি আপনাদের কর্মের মাধ্যমে বোঝাচ্ছি। এইবার আসুন, এইবার দেখুন, এইবার একটা কথা বলি। আমি বললাম যে রাম 1 বছরে, মানে যখন 1 বছর থেকে 20 বছরের মধ্যে বুধাদিত্য যোগটা তার চলে গেল, হ্যাঁ, তার কিন্তু বেনিফিট সে পায়নি। আর মধু কিন্তু স্বকর্মে সেটা পেলো, মানে 20 বছরের পর পেলো। এটা কিন্তু আমি কোন লজিকে বললাম, সেটা নিষ্কাম, আর এটা হচ্ছে সকামে বললাম। কিন্তু দ্বিতীয় দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে রামের অনেক বেশি ভাগ্য ভালো। কেন সেটাও আমি বলে দিই। রামের ভাগ্যটা এই জন্য ভালো, যেহেতু সে একদম ছোটবেলা থেকেই এখানে এই বুধাদিত্য দোষটা, মানে বুধাদিত্য যোগটা যখন পেয়েছে, তার মানেটা রামের শৈশবকালটা অনেক বেশি ফ্লায়ারিশ এবং ভালো, এটা কিন্তু সেটা ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই মধুর তুলনায় কিন্তু রামের যে বাল্যকাল, মানে এই 1 থেকে 20 যে সময়টা, সেই সময়কালে কিন্তু সে অনেক ভালোভাবে থাকতে পারবে। মানে এখানেও আমি বলি, ধরুন এই যেমন আমরা বলি যে আজকে দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই, আজকে শাহরুখ খান কিন্তু নিজেকে প্রমাণ করে কিন্তু সে শাহরুখ খান হয়েছে, মানে আজকে কিং খান বলা হয় তাকে। সে কিন্তু প্রত্যেকটা স্টেজে সে কিন্তু সকাম কর্ম করে, মানে তার নিজের পরিচিতিটা সে নিজে কষ্ট করে অর্জন করে কিন্তু আজকে শাহরুখ খান উপাধি, মানে সে তার নামটা সার্থক করেছে, জীবনটাকে সার্থক করেছে সে। এইবার ভালো করে বুঝুন তো, যদি শাহরুখ খানের ছেলের কথা বলি, আরিয়ান খান, দেখুন এইটাই হচ্ছে শাহরুখ খান আর এটাই হচ্ছে আরিয়ান খান। ভালো করে এবার বুঝুন। বলেছিলাম না মাথা আমি হিলিয়ে দেবো পরে। কেন? দেখুন 40 মিনিটের উপর ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা বোঝাতে গেলে অনেক বড় কথা আমাকে বলতেই হবে। কেন? দেখুন এখানে যদি আমি বলি যে শাহরুখ খান ছিল এই মধু, কেন? দেখুন সে কিন্তু ছোটবেলা থেকে সবকিছু সুযোগ সুবিধা কিন্তু পায়নি, কিন্তু সে কিন্তু বুধাদিত্য যোগটা কখন পেয়েছিল? তার কর্মের জায়গায় পেয়েছিল। তার জন্য সে কি করেছে? তার নিজের প্রচেষ্টায়, নিজের কর্ম দ্বারা কিন্তু সে এই জায়গাটা অ্যাচিভ করেছে। আর রাম ছিল হচ্ছে, যদি আরিয়ানের কথা বলি, তাহলে শাহরুখ খানের ছেলে হচ্ছে আরিয়ান খান, তাহলে সে কিন্তু এই বাল্যকাল থেকেই সেই সুবিধাটা কিন্তু পেয়ে গেল। তার জন্য কিন্তু এফোর্ট কিন্তু কিছু করতে হয়নি বা দিতে হয়নি। সে আজকে শাহরুখ খানের জীবনী অনেকেই যদি পড়ে থাকেন, তাহলে শাহরুখ খানের জীবনেও কিন্তু অনেক স্ট্রাগল লাইফ, অনেক কিছু আছে। হ্যাঁ, সেগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন বা শুনে নেবেন। প্রচুর ইন্টারভিউতেও উনি বলেছেন। ঠিক আছে, তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন সে রাজা। ঠিক আছে, তাহলে খারাপ ভালো, এই যে আপনারা এসে বলেন না এই খারাপ ভালো, ঠিক আছে, এই সকাম কর্ম আর নিষ্কাম কর্ম, ঠিক আছে, এর ডেফিনেশনটা কিন্তু আলাদা আলাদা। কেন? সেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে কেউ প্রারব্ধ কর্মটা -5 নিয়ে আসছে, কেউ +5 নিয়ে আসছে। তাহলে যে +5 নিয়ে আসছে তার অনেক বেশি সুবিধা হয়। কি সুবিধাটা হয়? জীবনের পথ চলতে অনেক সুবিধা হয় তার ভালো ছক, এমনি ছকটা ভালো থাকে। ঠিক আছে, সে ভালো ছক নিয়ে জন্মায়, সুতরাং সে যে কাজেই যায় না কেন, যেখানেই করে না কেন, সেখানেই সে সেইভাবে প্রকৃতির যে হেল্পটা সেটা কিন্তু সে পেয়ে যায়। আর যারা মাইনাস করে নিয়ে আসে, তারা কিন্তু এই জীবনের প্রতিটা জায়গায় কিন্তু তাকে সংঘাত করে যেতে হয়, প্রতিটা জায়গায় প্রমাণ দিতে হয় তাকে। তার জীবন এতটা ইজি হয় না, তার জীবন খুব কঠিন হয়ে যায়। এইবার লাস্ট আমি একটা কথা বলে শেষ করবো ভিডিওটা, যেটার জন্য এই এত বড় জিনিসটা বললাম, তার সারাংশ বলছি। এবার এইটা মন দিয়ে শোনা দরকার।
এটা কি দেখুন, প্রারব্ধ কর্ম তো আপনার হাতে ছিল না, স্বকর্মটা আপনার হাতে ছিল। তাহলে এই স্বকর্মটা, এই সাইকেলটা যখন চলছে, এই স্বকর্ম থেকে আবার কিন্তু একদিন প্রারব্ধ কর্মে আসবে, ঠিক আছে? তাহলে আমি বলি কি, যে এই স্বকর্মটা যেটা আপনার হাতে আছে 40টা বছর, এই 40টা বছরকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন। কারণ বাদ বাকি এই ন্যাটাল চার্ট, এই ছক, এই টাইমিং, মানে এই যে দশা অন্তর্দশা আসবে, এইগুলো সব কিন্তু এই প্রারব্ধ কর্ম থেকে আসে বা ঠিক হয়। আপনার ভাগ্য কমজোর না ভাগ্য ভালো, আপনি প্রকৃতি থেকে কতটা হেল্প পাবেন না পাবেন, সেগুলো সব কিন্তু এই প্রারব্ধ কর্ম থেকে আসে। তাহলে প্রারব্ধ কর্মটা আসছে কোথা থেকে? আপনার কর্ম থেকেই কিন্তু প্রারব্ধ কর্মটা আসছে। আপনি যে সকাম কর্মটা করছেন তারই কিন্তু ফলস্বরূপ প্রারব্ধ কর্ম। তাহলে আপনি যদি এই সকাম যে এই কর্মটাকে যদি ঠিকঠাকভাবে জীবনে প্রতিফলন করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রারব্ধ কর্মে গিয়ে সেটা কিন্তু রেজাল্ট আপনার অনেক বেটার আসবে। সেই জন্য বলে এই জীবনে, মানে যে জীবনটা আপনার এখন চলছে, সেই জীবনে আপনি কিছু ভালো কাজ করুন। ভালো কাজ কেন বলে সবাই, গুণীজনরা, গুণী লোকরা, বা যদি আপনি গীতা বা রামায়ণ মহাভারত আপনি এগুলো যদি পড়ে থাকেন বা জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে সব জায়গায় দেখবেন লেখা আছে যে আপনি সঠিক পথে সঠিক ওয়েতে কর্ম করুন, ঠিক আছে? যদি আপনি কর্ম জায়গাটাকে সঠিক করেন, তাহলে আপনি দেখুন, আপনি কি নিয়ে এসছেন সেটা তো আপনার আগের জন্মের ব্যাপার, ঠিক আছে? সেটাতে আপনার আর কোনো হাত নেই, কিন্তু আপনাকে ভগবান এইটা হাতে দিয়ে দিয়েছে যে এখানে করার মতো ক্ষমতা। সেই জন্য আমরা কি বলি, যে ছকের মধ্যে সব কটা গ্রহ কিন্তু আপনি প্রারব্ধ কর্মের গ্রহ নিয়ে এসছেন। একটা মাত্র গ্রহ কিন্তু ভগবান ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে শনিদেব। সেই শনিদেবই হচ্ছে আপনার স্বকর্মের দেবতা। এটাও কিন্তু বলে দিলাম, এই স্বকর্ম যেটা বলছি আমি বারবার, যেটা নিজে কর্ম করছেন, সেই স্বকর্মের দেবতা হচ্ছে শনিদেব। ওই একটা মাত্র গ্রহকেই ছাড় দিয়েছে, যেটা আপনার হাতে আছে। আপনি যদি ভালো কর্ম করেন, সৎ কর্ম করেন, সৎ উপায়ে করেন, সৎভাবে করেন, তাহলে আপনার প্লাস হবে। আর যদি আপনি এই কর্মটাকে অসৎ উপায়ে, খারাপভাবে, কাউকে ঠকিয়ে, কাউকে চিটিংবাজি করে, কাউকে খারাপ কিছু করে যদি আপনি কিছু লুটপাট করে নেন, বা আপনি যদি কিছু কারোর থেকে কেড়ে নেন, তার চোখের জল ফেলান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে আবার সেই মাইনাসে আসতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে দেখুন, এই রামের কিন্তু 1 থেকে 20 বছর, আপনাকে কি বললাম, আরিয়ান কেন বললাম, তার কিন্তু এই শৈশবটা দারুণ কেটেছে, ঠিক আছে? আর এটা আগেই বলেছিলাম যে আমি এটা ভালো ছক, হ্যাঁ। তাহলে এর পরের জীবনটাও, যার ছোটোবেলাটা ভালো কেটেছে, তার ছকটাও যখন ভালো, তার প্রারব্ধকর্ম প্লাস নিয়ে এসেছিল, তার মানে তার জীবনটাও কিন্তু অনেক বেশি স্মুথ হবে। এই পরে যখন কর্মের জায়গায় আসবে, তখনও সে ভালো ভালো জায়গাগুলোই পাবে। কিন্তু এই যে বলেছিলাম, তার মানে আমি শাহরুখ খানকে খারাপ বলছি এটা নয়, এটা জাস্ট উদাহরণের জন্য। এটা আবার গুলিয়ে ফেলেন না যে তাহলে আমি শাহরুখ খানকে খারাপ বললাম, না, কখনোই না। হ্যাঁ, সেও একজন মহান ব্যক্তি, যাই হোক। হ্যাঁ, তাহলে এটা জাস্ট আমি একটা উদাহরণের জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বললাম, কোনোটাকে কোনোটার সঙ্গে রিলেটেড করে নেবেন না, ঠিক আছে? এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য, আপনাদের সহজ ভাষায়, সহজ সরল ভাষায় বোঝানোর জন্যই আমি বললাম। তাহলে স্বকর্মটা আপনাদের হাতে আছে, এই জায়গাটাকে আপনারা কাজে লাগিয়ে নেন। এই জায়গাটা যদি কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু প্রারব্ধ কর্মে আবার গিয়ে কিন্তু আপনাকে মাইনাসে আসতে হবে। আর মাইনাসে আসলে আবার জীবনে কিন্তু কষ্ট আপনাকেই নিতে হবে। তাহলে বারবার আমরা কেন বলি যে ভালো কর্ম করুন, ভালো কাজ করুন, ভালো সব কিছু ভালো করুন, মানুষের ভালো করুন। আরে আপনি 100 টাকা কামালে 2 টাকা আপনি কাউকে দান করুন, দরকার আছে এগুলো। ভালো কর্ম করুন, মানুষের জন্য ভালো চিন্তা করুন, শুভ চিন্তা করাটাও দরকার। যে আপনার পাশের বাড়ির লোকটা খুব উন্নতি করছে, আপনি বাহবা দিন অবশ্যই, হ্যাঁ, তাকে অনুসরণ করুন, যে তাহলে আপনিও কি করে ভালো করতে পারবেন। পাছে আপনি ওই আরেক জায়গায় গিয়ে তার নিন্দা করলেন, জানিস ও আজকে না এইখানে চলে গেল, এত দূর উঠে গেল, কি করে হয়েছে, নিশ্চয়ই কোনো এইটা করেছে ওটা করেছে। এইসব সমালোচনা বন্ধ করুন, এটা তো আপনার খারাপ কর্ম হচ্ছে, এটাও একটা কর্ম। আপনি যদি কারোর সম্বন্ধে কটু কথা বলেন, আপনি অন্য জায়গায় গিয়ে সমালোচনা করেন, সেটাও কিন্তু আপনি কর্মই করছেন। সেই কর্মেরও কিন্তু হিসাব কিন্তু ওপরে গিয়ে কিন্তু আপনাকে দিতে হবে, আর সেই মাইনাসে কিন্তু আবার আপনাকে জন্মগ্রহণ করতে হবে। এই সাইকেল কিন্তু চলতেই থাকবে। সেই জন্য বারবার করে বললাম, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের দিলাম। জানি না আপনারা ধৈর্য সহকারে দেখবেন কিনা, কারণ আপনাদের তো কোনো ধৈর্য নেই। আপনারা কি বলবো, এটা বলতেও খারাপ লাগে। হ্যাঁ, হয়তো আজকে সিনেমা আপনারা 2 ঘন্টা ধরেও দেখতে পারবেন, কিন্তু আমার এই বকবকানি কি 2 ঘন্টা ধরে আপনাদের বা 40 মিনিট ধরে ভালো লাগবে? কিন্তু এইটা যদি আপনি বুঝে যান, এই সারমর্মটা আমি যেটা বোঝাতে চাইলাম, তাহলে আপনার জীবনটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। অনেকে এসে বারবার কাঁদেন যে আমার কপালে এই হয়, আমার কপালে এই হয়। এই কপালকে দোষ দেওয়া বন্ধ করে দিন। এসব বন্ধ করে আপনি সঠিক ওয়েতে সঠিকভাবে কর্ম করুন, ঠিক আছে? বারবার বলছি, সঠিক কর্ম করুন, সঠিক ভাবুন, সঠিক চিন্তা ভাবনাটা রাখুন, সবার প্রতি সঠিক বিচার করুন। আপনি বিচার করতে যাবেন না যে ও এইটা করে এইটা করেছে, আপনি বিচার করার কেউ নয়। আপনি ওটা মালিকের উপর ছেড়ে দিন, যে উপরওয়ালা মালিক আছে, সে দেখে নেবে, সে বুঝে নেবে, আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি সবার ভুল ধরে বেড়ান, আপনার ভুল কে ধরবে? আপনার ভুল কে ধরবে? তার থেকে সব থেকে ভালো নিজের আয়না নিজে দেখুন, নিজের ভুলটা নিজে আপনি দেখুন, নিজের ভুল, নিজের জিনিসগুলোকে শোধরান। তাহলে আপনারই কর্মটা ভালো হলে, আপনার প্রারব্ধ কর্মে গিয়ে প্লাস হলে আপনি একটা ভালো জীবন পাবেন। এই জীবনে যদি খারাপ কিছু
আগের জীবনের খারাপ জিনিসের ভুগতান এই জীবনে করুন, তাহলে কি পরের জীবনটা আর ভুগতে হবে না। আর যদি সেটা দেখেও না শেখেন, আপনার যদি শিক্ষা না হয়, তাহলে ভগবান শিক্ষা দেবে, ঠিক আছে। আর সেই শিক্ষা কিন্তু আরও কঠিন হবে, কারণ কি আপনি এমনি -5 নিয়ে জন্মেছেন, ঠিক আছে। এরপরও যদি আরও মাইনাস করতে থাকেন, তাহলে এবার কোথায় যাবেন সেটা আপনি নিজে বিচার করুন, ঠিক আছে। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে যদি কেউ লাস্ট পর্যন্ত শুনে থাকে তাহলে সে বুঝবে, আর যদি না শোনে তাহলে আমার কিছু করার নেই, কারণ এটা তো আমার জোর করে আপনাকে তো আমি শুনিয়ে দিতে বা আপনাকে ভালো পথে আনতে পারবো না আমি। হ্যাঁ, আপনার যদি সৎকর্ম ভালো কর্ম আপনার ভাগ্যে যদি থাকে, তাহলে আপনি লাস্ট পর্যন্ত শুনবেন এবং আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম। হ্যাঁ, বললাম না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে দেখবে তার মাথা ঘুরে যাবে যে এটা ভালো বললো, ওটা খারাপ বললো, আবার এটাকে খারাপ বলছে, ওটাকে ভালো বলছে। কেন বলছি তার উদাহরণটাও আমি দিয়ে দিয়েছি, সব কিছু ক্লিয়ার কাট, ঠিক আছে। যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আপনারা কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আপনারা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা অনেক বড়, আপনারা কিন্তু মন দিয়ে দেখুন, ধৈর্য ধরুন। একটা সিনেমাও তো দেখেন, এই গল্পটা নয়, একটা গল্পের মতো করেই শুনুন। ভাবুন না, একটা আপনাদেরই উপকারের জন্যই বলছি, আপনার ভালোর জন্যই বলছি, ঠিক আছে। তাহলে আজকের জন্য নমস্কার, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।